ইকরামের এহেন কথায় নীলিমা লজ্জায় পড়ে যায়। লজ্জিত কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, এখন উঠুন। আমার উপর রাগ করে আছো বউ? এখন এসব নিয়ে কথা বলার সময় নয় সাহেব, আসুন খেয়ে নিন, সবাই অপেক্ষা করছে। খুব অভিমান করেছো তাই না? কোনো উত্তর দিল না নীলিমা। ইকরামকে ছাড়িয়ে নিয়ে সামনে পা বাড়ালো। তপ্ত শ্বাস ফেলে ইকরামও পা বাড়ালো নীলিমার পিছন পিছন। নীলিমা মহিদ ও চাঁদনিকে বিদায় দেওয়ার জন্য পাশাপাশি হাঁটছে, টুকটাক কথা বলছে আর সামনে এগিয়ে যাচ্ছে। সব ঠিক আছে তো নীলিমা? জি ভাইজান, সব ঠিক আছে। এমন শুকিয়ে যাচ্ছ কেন? ঠিকমতো খাচ্ছিস না তাই না? খাই ভাইজান, এই সব নিয়ে ভাববেন না। আম্মাকে কবে নিয়ে আসবেন? ভাবিকে একা একা বাড়িতে রেখে যাবেন না, কাজের সাহায্য করবেন কিন্তু। বাপরে, বোন আমার তো দেখি অনেক দায়িত্বশীল হয়েছে, আমাকে জ্ঞান দিচ্ছে। মাফ করবেন ভাইজান, আমি আসলে। নীলিমাকে বুকে জড়িয়ে নেয় মহিদুল। চাঁদনি মুচকি হেসে বলল, তোমার ভাইজান কোথাও যায় না, আমাকে একা রেখে রান্নার কাজেও সাহায্য করে। তুমি এসব ভেবে শরীর খারাপ করিও না বোন। মহিদ নীলিমার কপালে চুমু দিয়ে বলল, কয়েকদিন পরে সে দেখে যাব মোটা হয়েছিস কিনা। মোটা না হলে কিন্তু সেবার থেকে করে নিয়ে যাব। নীলিমা মুচকি হাসলো, কথা ঘুরিয়ে বলল, তাড়াতাড়ি সুখবর দাও ভাইজান, অপেক্ষায় থাকলাম। চাঁদনি লজ্জা পেল। মহিদ মাথায় গাঁটটি মেরে বলে, আমাকেও মামা ডাকার জন্য কাউকে আনো, আর কত অপেক্ষা করব? মৃদু হেসে ওঠে তিনজন। পুনরায় বোনের কপালে চুমু দিয়ে বলল, ভালো থাকিস বোন, আসি। আপনারও ভালো থাকবেন ভাইজান, সাবধানে থাকবেন ভাবি। ঠিক আছে বোন, আসি। গরুর গাড়িতে উঠে বসে তারা। হাত ইশারা করে দুজনেই বিদায় নিয়ে চলে গেল। নীলিমার সামনে পা বাড়িয়ে দিয়ে চলে যায়। রহমান গেট লাগিয়ে দিতেই একটা জিপ এসে থামল। নীলিমা পিছন ফিরে তাকায়। জিপ থেকে শেখর নেমে আসলো। নীলিমার সামনে এসে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে সালাম দেয়। কেমন আছেন ভাবি? নীলিমা ঘোমটা টেনে সালামের উত্তর দিল। শেখরের চাহনি নীলিমার ভালো ঠেকল না। সন্ধিয়ান চোখে তাকালো, বলল, আজ আবার কি? কিসের জন্য আসলেন মহলে? শেখর তাচ্ছিল্য হেসে বলল, মহলে অপরাধের হিসেব নেই, সাক্ষ্য প্রমাণ ছাড়া সবই নাগালের বাইরে। মোটা মোটা ঘুষের ব্যান্ডেল করে তুললে প্রমাণ চোখে পড়বে না, পড়লেও যে এড়িয়ে যাবেন স্বাভাবিক ব্যাপার। শেখর তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখছে নীলিমাকে। নীলিমা মুচকি হেসে সামনে ফিরে পা বাড়ালো। শেখর পিছন পিছন পা মিলিয়ে হাঁটতে লাগলো। আপনি অনেক বুদ্ধিমান মহিলা, আপনাকে কেন জানি আমার সন্দেহ হয়। আপনাকেও আমার সন্দেহ হয়? শেখর ভরকালো, বুঝতে না দিয়ে বলল, আপনি অনেক মজার লোক। অতি চালাকের গলায় দড়ি। শেখর কথার মানে বুঝতে পারল না, মাথা চুলকে বলল, মানে কি বলতে চাচ্ছেন? নীলিমা পিছন ফিরে বলল, আমার পেছনে আসা বন্ধ করুন। মধু আহরণের ফুল বনেই তো যেতে হবে তাই না? ও ফুলের বাগান নয়, আমার ব্যক্তিগত একটি গোলাপ ফুল। নীলিমা পিছন ফিরে তাকায়। মুচকি হেসে শেখরকে এক পলক দেখে চলে যায়। ইকরাম এগিয়ে আসে। শেখরের গোমরা মুখ দেখে ইকরামের হাসি পায়। হাসি দমিয়ে রেখে বলল, আজ আবার কি মনে করে? রান্নার খোঁজে এসেছি, কাল ওর হাজিরার তারিখ ছিল, যায়নি, ফোনও পাচ্ছি না। রানা তো আসেনি, খবর দেওয়া হয়েছিল আম্মা মারা যাওয়ায়, কেউ আসেনি। দুঃখিত, আমি জানতাম না আপনার আম্মা মারা গেছেন। কোনো ব্যাপার নয়, ভেতরে আসুন। ধন্যবাদ ইকরাম সাহেব, আজ নয় আরেকদিন। হাসি। শেখর সাহেব চলে গেলেন। ইকরাম কিছুক্ষণ তাকিয়ে দেখার পর মহলের ভিতরে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিলেন। পারুলকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে ইখওয়ান। তুই আমাকে একটা মেয়ে দিবি? আম্মা বলে ডাকবো। কি মেয়ে বাস্তা দিম, তয় কথা দিতে পারুম না। কেন দিতে পারবি না? মেয়ে বাস্তা না হইলে মুই কি বানায় দিম? রাগ হচ্ছিস কেন? ঠিক আছে বুঝেছি, ঘুমা এখন। নীরবতা ছেয়ে গেল মুহূর্তে। পারুল আর কিছু বলল না। সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে ইখওয়ানও ঘুমিয়ে পড়ল। নীলিমা এশার নামাজ আদায় করে উঠল। জায়নামাজ ও তসবিহ যথাস্থানে রেখে ইকরামের পাশে বসে মাথা থেকে হাত সরিয়ে দিল। ইকরাম চোখ মেলে দেখায়, হয়েছে, হয়েছে। আসো শুয়ে পড়ো। নীলিমা শাল পাশে রেখে ইকরামের পাশে শুয়ে পড়ল। ইকরাম নীলিমার বুকে মাথা রেখে বলল, আমাকে মাফ করে দাও। রাগের মাথায় নীলিমা থামিয়ে দেয় ইকরামকে। বাদ দেন সব কথা। আমি সব সময় তোমাকে হারানোর ভয় করি নীলিমা।
বারবার মনে হয় এ বুঝি ওরা তোমাকে মেরে ফেলবে। আমার মৃত্যুর জন্য কোনো হাতিয়ার লাগবে না, না লাগবে কোনো কারণ। যেদিন তুমি ইকরামের জীবন থেকে হারিয়ে যাবে সেদিনই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বাজে পোকা বন্ধ করুন, খুব ক্লান্ত লাগছে তাই না? আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি ঘুমান। ইকরাম চোখ বন্ধ করে বলল, আমি তোকে এতটাই ভালোবাসি যে তোমার জন্য আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি। যদি তাই হয়, যদি আপনার ভবিষ্যৎ অন্ধকারে কাটে, কি করবেন? কোনো উত্তর এলো না। হয়তো ইকরাম ঘুমিয়ে পড়েছে। নীলিমা আর কিছু বলল না, তপ্ত শ্বাস ফেলে দিয়ে চোখ বন্ধ করে নিল। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। আজ হঠাৎ সন্ধ্যার পর ইখওয়ান উপরে গেল, দরজা খুলে ভিতরে ঢুকলো, বাতি জ্বালিয়ে উর্মিকে উদ্দেশ্য করে বলল। দিনকাল ভালোই যাচ্ছে। উর্মি শুয়ে থেকেই বলল, বন্ডি আবার দিন রাত আছে, সবাই সমান। অবেলায় শুয়ে আছিস যে? এমনি, আজ হঠাৎ এতদিন পর? ইখওয়ান হাসলো। সিগারেট খেতে আসলাম। বউয়ের জ্বালায় নিজের কক্ষেও শান্তি করে সিগারেট খেতে পারি না। উর্মি তাচ্ছিল্য হেসে বলল, শেষমেশ ইখওয়ান শরীফ জমিদারের পুত্র বইয়ের আঁচলে তলায় বন্দি হলো। পুরুষ শাসিত মহলে তাহলে নারী শাসিত চলছে। ইখওয়ান ধোয়া উড়িয়ে বলল, বেশি পক করিস না, ওর পেটে আমার বাচ্চা, সেজন্য ওর আবদার মেনে নিচ্ছি। মেয়ে বাচ্চা হলে আগলে রাখিয়েন। আপনারা মেয়ের সাথে আমার মোটো যেন না হয়। ইখওয়ান কিছু বলল না, সিগারেট খাওয়ায় মন দিল। উর্মি ফের বলল, এই কক্ষে আসেন না যে? কত নতুন অতিথি আসলো আর মারল, আপনারা দেখায় নাই? ইখওয়ান প্রত্যুত্তরে বলল, তুই মরতে চাস নাকি এখান থেকে মুক্তি চাস? উর্মি হাসলো। এটাও না? কেন? তোদের ধ্বংস না দেখে মরছি না। ইখওয়ান ঠোঁট এলিয়ে হাসে। আজে বাজে চিন্তা বাদ দে, ওই আশা তোর কখনো পূরণ হবে না। নীলকুঞ্জের বংশ পরম্পরায় এসব চলবে। দেখা যাক কি হয়। ইখওয়ান সিগারেটের শেষ ধোঁয়া ছাড়তে লাগলো। হঠাৎ নিচে শোরগোল শোনা যাচ্ছে। উর্মি ইখওয়ানকে বলল, নিচে কিছু হয়েছে? কি আর হবে, হয়তো চাচির সাথে আমার বউ ঝগড়া করছে। ও, পারুলের কথাগুলো শুনতে ভালো লাগে। ইখওয়ান আরেকটা সিগারেট ধরায় চুপচাপ হয়ে সিগারেট খেতে লাগলো। উর্মি চোখ বন্ধ করে নিল, বাড়ির কথা ভাবতে লাগলো। রোকমান ও রানা মদ খেয়ে অন্দরমহলে ঢলাঢলি করছে। রোকমানের মাথায়, হাতে, গলায় সাদা ব্যান্ডেজ। রানা ধপাস করে সোফায় বসে পড়ল। রোকমান ঢুলে ঢুলে এসে রানার পা ধরে নিচে বসে পড়ল। নেশা অবস্থায় থেমে থেমে বলতে লাগলো, আমার চিকিৎসা করেন ডাক্তার সাহেব, আমি বাঁচতে চাই। রানা রোকমানের মতো করে বলল, তোমাকে বাঁচানো যাবে না, তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ফেলে দিতে হবে, নাহলে বদলে নতুন রোকমান নিতে হবে। তাই করুন ডাক্তার, যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে, পা ছাড়েন। রোকমান পা ছেড়ে উঠল, হেলে দুলে কক্ষে যাওয়ার জন্য পা বাড়ালো। সামনে এসে কোমরে হাত দিয়ে পারুল বলল, এ কি হয়েছে তোর? কেমন কইরা এত আঘাত পাইলি? রোকমান ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ কর, আমার মেয়াদ নেই, আমাকে বদলে নতুন করে আনবে। পারুল ভ্রু কুঁচকে তাকায়। পাগল টাগল হইল নাকি? পরেক্ষণে রানার দিকে এগিয়ে গিয়ে সামনে হাত নাড়িয়ে, এই যে কানা ডাক্তার। রানা জোর করে চোখ মেলে বলল, কি? ওনার কি হয়েছে? ভুলভাল বকছে কেন? পারুলের আঙুল অনুসরণ করে রানা বলল, ওর? হ্যাঁ ওর। পাকস্থলী অতিরিক্ত খাওয়ার জন্য ওর মদে ইনফেকশন হয়েছে। কি ফ্যাকশন? ইনফেকশন, সেই কারণে ব্রেন থেকে নির্গত হাওয়া বেরিয়ে গেছে, তাই আবল তাবল বলছে। পারুল ঠোঁট উল্টে কিছুক্ষণ ভাবল, তারপর রোকমানের দিকে এগিয়ে বলল, আহারে, বয়স তো বেশি হয় নাই তোর, তাতেই এত সমস্যা হইল তোর? কি হয়েছে ওর? পারুল ইখওয়ানের দিকে তাকালো। ইখওয়ান কয়েক কদম এগিয়ে এসে রোকমান ও রানাকে দেখে বলল, শালারা ভোর সন্ধ্যাবেলা মদ গিলেছে। ওরে মদ ইন। কি ইন করছিস? পারুল ঠোঁট উল্টে চিন্তিত হয়ে বলল, ডাক্তার কি যেন একটা বলল, ওর নাকি কোন হাওয়া বেরিয়ে গেছে, তারপর। এ আধ ব্যাটারি, চুপ কর,
মাথা খাস না আমার। বলা শেষে ইখন রোকমানদের মাথা ও গলা ও হাত থেকে ব্যান্ডেজ টেনে খুলতে লাগলো, আর রোকমান বাচ্চাদের মতো কাঁদতে থাকলো। আমি মরতে চাই না, আমাকে বাঁচতে দাও। আমার এখনো বিয়ে করা বাকি আছে, আমাকে ফেলে দিবেন না। বদলে দিন, দিয়ে নতুন একটা দিন। ইখন সব খুলে বলল। চুপ করে থাক হারামজাদা। বেশি গিলতে নিষেধ করলাম তোকে, তবুও গিলেছিস। আর পাশেটা কেউ খাওয়াইছিস? পারুলকে উদ্দেশ্য করে বলল। কড়া করে লবণের পানি নিয়ে আয় তো, লেবুও নিয়ে আসিস। পারুল মাথা কাত করে রন্ধনশালায় গেল। ওকে কতবার বললাম মদে বসে এভাবে সোফা খাস না, খাস না, শুনলই না আমার বক্তব্য। নীলিমা আর আনার ভুলভাল কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে। ইখওয়ান ভ্রু কুঁচকে তাকায়। নীলিমার প্রাণবন্ত হাসি দেখে ইখওয়ানের পুরনো মনের অনুভূতি মুহূর্তেই জেগে উঠল। চোখে মুখে ফুটে উঠল নীলিমাকে একান্ত পাওয়ার লোভ। পরেক্ষণেই পারুলের হাসি মাখা মুখ দেখে অনুভূতি নিমিষেই বাষ্পীভূত হয়ে যায়। নীলিমার থেকে চোখ সরিয়ে পারুলের হাত থেকে লবণ পানির গ্লাস নিল। আমার কি বাবু হবে না জমিদার সাহেব? নীলিমার কথায় বুক থেকে মাথা তুলে তাকিয়ে ইকরাম বলল। কি সব বলছো নীলিমা? আল্লাহ তাআলা যেদিন খুশি হয়ে দিবে সেদিন শুকরিয়া আদায় করো। পারুল আর আমার একসাথে বিয়ে হলো, ও মা হতে যাচ্ছে, আমি হচ্ছি না কেন বলুন তো? ইকরাম উঠে বসলো, নেমে বাতি জ্বালিয়ে দিল। নীলিমা উঠে বসে বলল। কি হলো, নামলেন যে? ইকরাম হাত বাড়িয়ে বলল। আসো, বারান্দায় বসে কথা বলি। নীলিমা মুচকি হেসে বলল। আপনি গিয়ে বসুন, আমি আসছি। ইকরাম গিয়ে বসলো। নীলিমা শাল জড়িয়ে নিয়ে বাইরে পা রাখলো। উদ্দেশ্য চা বানিয়ে আনা। টর্চ জ্বালিয়ে রন্ধনশালার দিকে পা বাড়াচ্ছে। অন্দরমহলে এসে উপরের এক পলক দেখল দ্বিতীয় কক্ষে আলো জ্বলছে। সদর দরজা ফিরিয়ে ইখওয়ান সামনে এগিয়ে আসতেই নীলিমার মুখোমুখি হয়। দুজন দুজনের মুখের দিকে আলো ধরে দেখল। নীলিমা পাশ কাটিয়ে যাবেই অমনি ইখওয়ান বলে উঠল। তুমি না, মানে আপনি এত রাতে এখানে কি করছেন? নীলিমা কাটকাট গলায় জবাব দিল। আপনার ভাইজানের মাথা ধরেছে, চা খাবে। ইখওয়ান আর কিছু বলল না। বাইরে এক পলক দেখে নিজের কক্ষে চলে গেল। নীলিমা বাইরে তাকালো। পুনরায় উপরে এক পলক দেখে সামনে পা বাড়িয়ে রন্ধনশালায় গেল। বাতি জ্বালিয়ে দিয়ে চুলায় পানি বসিয়ে দিল। সদর দরজা খোলার শব্দ পেয়ে নীলিমা বাতি বন্ধ করলো। চুলার আগুন পানি নিভিয়ে চুপচাপ হয়ে থাকলো। তাদের প্রত্যেকের হাতে টর্চ লাইট। রোকমান কোনো মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটির গায়ে বিয়ের সাজ। নীলিমার বুক কেঁপে উঠল। রোকমানকে বিয়ে করলো? বিয়েই যদি করতো তাহলে এভাবে নিয়ে যাচ্ছে কেন? পুনরায় চমকে ওঠে নীলিমা। শাহমাউত ও শাহাবুদ্দিনের সাথে পরিচিত মুখ দেখতে পেয়ে নীলিমা আঁচলে মুখ চেপে ধরল। এক একে তারা উপরের দ্বিতীয় কক্ষে ঢুকলো। কোন বাড়ির মেয়েকে তুলে নিয়ে আসলো? কার বউ? মামুদ আমাকে ধৈর্য ধরার তৌফিক দেন, শক্তি দিন মামুদ। নীলিমা কাঁপা কাঁপা হাতে টর্চ লাইট নিয়ে বেরিয়ে আসে। চারপাশে উকিঝুঁকি দিয়ে সামনে এগোতেই লাগলো। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। থেমে থেমে পিছন ফিরে দেখছে নীলিমা। কয়েক কদম এগিয়ে এসে পুনরায় পিছন ফিরে দেখলো। হন্তদন্ত হয়ে এক নিঃশ্বাসে উপরের কক্ষের সামনে এসে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে দরজায় হাত রাখলো। চোখ বন্ধ করে কয়েকবার ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে বিড়বিড় করে বলল। যা হবে পরে দেখা যাবে, আমাকে শক্তি দিয়েন মামুদ। অনেক বড় বিপদের সম্মুখে পড়তে যাচ্ছি, আমাকে রক্ষা করবেন। দরজায় হাত দিতেই কেউ হাত ধরে পিছন থেকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরল। টেনে নিয়ে গেল ছাদে। গিয়ে মুখ থেকে হাত সরিয়ে সামনে ধরলেন। নীলিমা একটু ভড়কে যায়। অপরাধের ন্যায় চিবুক নামিয়ে নেয়। ইখওয়ান জহুরি চোখে তাকিয়ে বলল। চা বানাতে এসে শরবত বানাতে আসলেন কেন? ভাবি সাহেবা, ভাইজান জানে? নীলিমা ঘৃণার চোখে তাকালো। ইখওয়ান বিদ্রুপের হাসি দিয়ে বলল। এখন যদি আপনার এই দেহে কলঙ্ক লাগিয়ে দেয়, ভাইজান মেনে নেবে তো? তার আগে নিজের কথা ভাব, তোকে বাঁচিয়ে রাখবো তো। নীলিমার মুখে তুই শুনে ইখওয়ান অবাক হয়ে যায়। নীলিমা পাশ কাটিয়ে চলে যেতে ইখওয়ান হাত ধরে পুনরায় সামনে এনে দাঁড় করায়। দাঁতে দাঁত চিবিয়ে বললেন। আমাকে ভয় দেখাস? এই ইখওয়ান শরীফকে হুমকি দিস? আমার আঙুলের ইশারায় কত মেয়ে নিজেকে বিলিয়ে দিয়েছে জানিস? নীলিমা ঠোঁট এলিয়ে হাসে। বাইরের মেয়ের সাথে মহলের বইয়েদের তুলনা করছিস? আমি নিজেকেও না বিলিয়ে দিয়েও তোর বিরুদ্ধে আঙুল তোলাতে আমার 2 সেকেন্ডও লাগবে না। তাহলে কলঙ্ক লাগিয়ে দিতে সমস্যা কি বল?
পারুলের জায়গায় আমি থাকলেও না, আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত হইত। জানোয়ার একটা। পারুলের কথা বলতেই ইখওয়ান হাতের বাঁধন হালকা করে। নীলিমা মুচকি হেসে হাত ছাড়িয়ে নিয়ে হনহনিয়ে চলে যায়। সিঁড়ি বেয়ে নামতে নামতে খোপা খুলে দিল। সিঁড়ি থেকে নেমে শাল হাতের মুঠোয় নিয়ে কক্ষে ঢুকলো। শাল ছুঁড়ে ফেলে শাড়ির আঁচল ছেড়ে দিয়ে বারান্দায় পা রাখলো। আমার সাথে ধেস্টামো তাই না? নিজেকে খুব চালাক মেয়ে ভাবিস? দেখাচ্ছি মজা। বিড়বিড় করে সামনে এগোলো ইখওয়ান। নীলিমা ইকরামকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সামনে হাঁটু গেড়ে বসে গালে হাত স্পর্শ করলো। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ইকরামের ঘুম হালকা হয়। ঘুমো ঘুমো চোখে তাকাতেই ঘুম উধাও হয়ে যায়। দীঘল কালো চুল এলোমেলো হয়ে আছে। নীলিমার দু চোখ ইকরামের কাছে আজ আবেদনময়ী লাগছে। পরনের শাড়ি এলোমেলো। ইকরাম অবাক হয়ে যায়। আজ প্রথম নীলিমা নিজে থেকে কাছে আসার আমন্ত্রণ জানাচ্ছে। নীলিমা মুচকি হেসে উঠে কক্ষে গেল। ইকরাম তৎক্ষণাৎ উঠে দৌড়ে গিয়ে থামলো। ধীর পায়ে এসে পিছন থেকে নীলিমাকে জড়িয়ে ধরলো। কানের লতি ছুঁয়ে দিয়ে বলল, আজ চাঁদ কোন দিকে উঠেছে? নীলিমার সময় অপচয় করলো না। ইকরামকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল। ইকরাম মুচকি হেসে নীলিমাকে বুকে টেনে নিল। ঠোঁটে ঠোঁট দিবে ঠিক সেই মুহূর্তে ইখওয়ান দরজা এসে শব্দ করে ইকরামকে ডাকতে লাগলো। ইকরাম নজর দরজার দিকে দিল। নীলিমা বিড়বিড় করে বলল, আমি জানতাম তুই আসবি ইখওয়ান। নীলিমা ইকরামের গাল নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আজ আমি নিজেই আপনার সান্নিধ্যে এসেছি ইকরাম সাহেব। আমাতে মেতে উঠুন, বাকি সব ধ্বংস হয়ে যাক। বউয়ের এমন আদুরে মাখা কণ্ঠ শুনে ইকরাম আর পিছন ফিরে তাকালো না। নিজের ঠোঁট ডুবালেন নীলিমার ঠোঁটে। নীলিমা মনে মনে হাসলো। সাহস করেই ঠাঁই নিল ইকরামের চওড়া বুকে। বউয়ের চাওয়ায় পূর্ণতা দিতে পরম যত্নে আগলে নিলেন বুকে। অন্দরমহলে বসে চা খাচ্ছে ইখওয়ান। নীলিমা এক পলক দেখছে আর সকালের নাস্তা টেবিলে রাখছে। ইখওয়ান জোহরের চোখে নীলিমাকে পরখ করছে। খাবার সাজানো সেজে ইকরামকে ডাকার উদ্দেশ্যে অন্দরমহল পেরিয়ে যাবেই ইখওয়ান বলে উঠল, রাতে খুব মজা হয়েছে তাই না? বিদঘুটে হাসি দিল ইখওয়ান। নীলিমা চমকে উঠল। চিন্তা করতে লাগলো সে দরজা কি লাগিয়েছিল নাকি লাগায়নি। নীলিমা ইখওয়ানের দিকে দাঁতে দাঁত চিবিয়ে তাকালো। ইখওয়ান এখনো হেসেই যাচ্ছে। সে সময় পারুল উপস্থিত হয়। দুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কে কার চোখে কি সমস্যা দেখতে পেলি বল, মুই একটু শুনি। দুজনেই হক চকিয়ে গেল। ইখওয়ান ভ্রুকুচকে বলল, কার চোখে আবার কি সমস্যা হবে? ওরা দুজন যেভাবে তাকায় আসিস মুই তো ভাবনু চোখে সমস্যা দেখছিস। পারুল, তোর বর আমাদের ঘনিষ্ঠ মুহূর্ত দরজার আড়ালে দাঁড়িয়ে রেখেছে। মুহূর্তেই ইখওয়ানের ভ্রু সমতল হয়। কাঁচুমাচু হয়ে পারুলকে কিছু বলতে যাবে, তার আগেই পারুল রাগ করে চলে যায়। নীলিমা মুচকি হেসে সামনে পা বাড়ালো। ইখওয়ান পিছন পিছন যেতে যেতে বলল, ভাবি, ও ভাবি, বিশ্বাস করেন আমি মিথ্যে বলেছি? আপনাকে চিন্তার মধ্যে রাখতে এমনটা বলছি? আমার দিব্যি বলছি আমি কিছু দেখিনি। পারুলকে একটু বুঝিয়ে বলবেন যে আমি আপনার সাথে মজা করেছি। নীলিমার পিছন পিছন যে কখন কক্ষে এসে ঢুকেছে ইখওয়ান খেয়াল করলো না। নিজে মনেই বলে যাচ্ছে। নীলিমার সামনে হাতে হাত গুজিয়ে দাঁড়িয়ে শুনছে। ইকরাম অবাক হয়ে ইখওয়ানকে দেখছে। ইখওয়ানকে সেই ছোট্ট বাচ্চাদের মতো লাগছে। ছোটবেলায় ভুল করলে ঠিক এইভাবে আমার কাছে আবদার করতো আমাকে বুঝিয়ে বলতে। 15 বছর বয়সে কালো জগতে পা রাখলো আব্বার হাত ধরে, আর ফিরল না। কত নারীকে ছুঁয়ে গলা টিপে মেরে ফেলতো, আর সেই পুরুষ আজ বউয়ের জন্য কত ব্যাকুল। কি হয়েছে নীলিমা? ইখওয়ান থামলো। চারপাশে নজর বুলিয়ে অবাক হয়ে বলল, দুঃখিত ভাইজান, আমি বুঝতে পারিনি কখন আপনাদের কক্ষে ঢুকে পড়েছি। আমি পারুলকে বুঝিয়ে বলবো, আপনি এখন আসুন। নীলিমার কথায় স্বস্তি পায় ইখওয়ান। মুচকি হেসে চলে যায়। আমার দেরি হয়ে যাচ্ছে নীলিমা, চলো খেতে দাও। হ্যাঁ আসুন। মুচকি হেসে চলে যায়। ইখওয়ান বিড়বিড় করছে আর সামনে এগোচ্ছে। শালার কপাল, যার চোখে ভালো হওয়ার চেষ্টা করছি তার চোখেই খারাপ হয়ে ধরা পড়ছি। না, এমন হতে দেওয়া যাবে না। পারুলকে হাতের মুঠোয় রাখতে হবে, যে বউ আমার। পারুল সামনে পড়লে ইখওয়ান ঠোঁট এড়িয়ে হাসে। পারুল মুখ বাঁকা করে হনহনিয়ে চলে যায়। ইখওয়ান চারপাশে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে ফের সামনে পা বাড়ায়। শোয়া থেকে উঠে বসলো মোহিত। শোনো মোহিত, আমার কেমন কেমন লাগছে। কেমন কেমন চাঁদবে?
ভীষণ ব্যথার, মাথা ঘুরছে, খুব দুর্বল লাগছে, খাইতে চাই না। তোমার শরীর খারাপ হয়েছে এই মাসে? হয়েছে তো। অনেক রক্তক্ষরণ হয়েছে তো, তাই এমন হচ্ছে। চিন্তা করি না চাঁদনি, ঠিক হয়ে যাবে। আসো, শুয়ে বিশ্রাম নাও একটু। না, সন্ধ্যা হয়ে আসতেছে, কাপড় তুলতে হবে, রান্না বসাতে হবে। আর আমি থাকতে এত চিন্তা করে কেন? আসো তো। জোর করে চাঁদনিকে শুয়ে দিল মোহিত। মোহিতের বুকে মাথা রাখলো চাঁদনি। মহিদুল চাঁদনির পিঠে হাত বুলিয়ে বলল, চাঁদনি, আমাকে একটা মোবিল এনে দেবে, ছোট্ট মোবিল। চাঁদনি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর হু হু করে কেঁদে উঠল। মোহিত ভোরকে গিয়ে বলল, এই যা, তোমাকে কাঁদতে বললাম। চুপ করো চাঁদনি, কাঁদিও না দয়া করে। আচ্ছা, লাগবে না কিছু আমার, থামো দয়া করে। চাঁদনি অনেক কষ্টে কান্না থামালো। মোহিত আর কথা বাড়ালো না, মাথায় চুমু দিয়ে পড়ল। একটু চোখ বন্ধ করে থাকো, ভালো থাকবে। চাঁদনি চুপচাপ মুবিনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে লাগলো। মুবিনের বাচ্চামোগুলো মনে পড়তেই ঠোঁট দিয়ে হাসে। সন্ধ্যার পর ইকরাম মহলে ফিরে ওই যে শুয়েছে, এখনো ওঠেনি। শরীর খারাপের অজুহাতে শুয়েই আছে, যদিও সামান্য মাথা ব্যথা। এতটুকুতেই ইকরাম শরীর ছেড়ে দিয়েছে। আর এর মাঝে কয়েকবার আদা চা, লং চা করে নিয়েছে নীলিমার থেকে। তাই নীলিমা খাবার কক্ষে এনে তুলে খাওয়ায়। খাওয়ার শেষে ইকরাম পুনরায় শুয়ে পড়ে। নীলিমা রাত জেগে মাথা ব্যথা কমানোর জন্য চুল টেনে দিচ্ছে। হয়নি, আরও টেনে দেব। ইকরাম চোখ মেলে বলল, এভাবে হবে না নীলিমা, শেষবারের মতো কষ্ট করে আদা দিয়ে চা করে আনবে, তাহলে মাথা ব্যথা হালকা হবে। এভাবে বলছেন কেন? আপনি শুয়ে থাকুন, আমি নিয়ে আসছি। মাথায় ঘোমটা টেনে টর্চ হাতে নিয়ে নীলিমা বেরিয়ে গেল। ইকরাম কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। মান অভিমানের পালা শেষ হয়েছে ইখওয়ান ও পারুলের। ঘুমানোর আগে পারুল চুল বিনুনি করছে আর গুনগুন করছে। ইখওয়ান কক্ষে প্রবেশ করে পাঞ্জাবি খুলল। ধীর পায়ে এগিয়ে এসে পিছন থেকে শাড়ি ভেদ করেও পারুলের উন্মুক্ত পেটে হাত রাখলো। পারুল মুখ তুলে তাকায়। তোর পেট উঁচু হবে কখন? 5 মাসে পড়লে বোঝা যাইব। ইখওয়ান পেটে হাত বুলিয়ে দিতে দিতে ফেট পড়ল। দেখিস, আমার মেয়েই হবে, লাল টুকটুকে একটা আম্মা হবে। আমার নাম কি রাখবি? ইখওয়ান শরীফের মেয়ের নাম হবে ইহরাম শরীফ। সুন্দর নাম। সর এখন, ঘুমায়েম। পারুলকে সামনে নিয়ে কপালের ছোট ছোট চুলগুলো কানে গুজে দিয়ে বলল, দুধ খেয়েছিস? পারুল জিভ কেটে বলল, মনেই নেই। যা, এখনই খেয়ে আয়। পারুল মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ল। ইখওয়ান আড়মোড়া ভেঙে বিছানার উপর শুয়ে পড়ল। পারুল দরজার বাইরে এসে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, এত তাড়াতাড়ি বাতি নিভালো কোন গাধাই রে? কিপটামির একটা সীমা আছে। শালা জমিদার নামেই বড় লোক। পেছনে ঘুরতেই পুরুষালী এক হাত পারুলের মুখ চেপে ধরল, আর এক হাত গলা জাপটে ধরে নিয়ে যেতে লাগলো। পুরুষটি অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে, একটু দাঁড় হয়ে পুনরায় নিয়ে যেতে লাগলো। পারুল নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। নীলিমা এক হাতে গরম ধোয়া ওঠা চায়ের কাপ আর এক হাতে টর্চ নিয়ে এগিয়ে আসছে। টর্চ সামনে রাখতেই চমকে উঠল। টর্চ চায়ের কাপ ফেলে দিয়ে দৌড়ে এগিয়ে গেল। মুহূর্তেই তিনজনের মধ্যে নীরবতা ধস্তাধস্তি শুরু হয়ে গেল। লোকটি নীলিমার গলা টিপে ধরল। পারুল হাঁপিয়ে গেছে। কোনো রকম লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লোকটি পুনরায় পারুলকে টেনে নিয়ে যেতে থাকলো। নীলিমা গলায় হাত দিয়ে এক পলক দেখল। পাশে রাখা মার্বেলের পাথরের ফুলদানি হাতে নিল। আবছা আলোয় আন্দাজে লোকটার মাথায় আঘাত করলো। মুহূর্তেই লোকটি পিছনে ফিরে তাকিয়ে ঢলে পড়ল মেঝেতে। নীলিমা রাগে ফুঁসছে। ফের কয়েকবার আঘাত করলো নীলিমা। পারুল আঁচলে মুখ চেপে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলিমা ফুলদানি হাত থেকে ফেলে দিল। মৃদু শব্দ হওয়ায় পারুল ভয়ে নীলিমার কাছে এসে ফিসফিস করে বলল, কি করলি বুবু? আল্লাহ জানে কোন বুইরা বেটা। বুবু মনে হয় মরছে। তুই লুকায়া পর বুবু, মুই ইখওয়ান সাহেবকে ডাইকা আনি, উনি কিছু একটা ব্যবস্থা করবে। নীলিমা পারুলের হাত ধরে ফিসফিস করে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি টর্চটা নিয়ে আসছি। নীলিমা টর্চ আনতে পা বাড়ালো। পারুল চুপচাপ দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখছে। সেই মুহূর্তে ইখওয়ান ঢুলতে ঢুলতে আসলো। পারুল কি যেন ভেবে ধপাস করে বসে পড়ল। চোখ কচলিয়ে পারুলকে দেখে বলল, কিসের শব্দ হলো? তুই এখানে বসে কি করছিস? নীলিমা ইখওয়ানের গলা শুনে দেওয়ালের গম্বুজের আড়ালে লুকালো। পারুল উঠে দাঁড়িয়ে আমতামতা করে বলল, বইরা গেছিনু, চল কক্ষে চল তো। ইখওয়ান চমকে উঠল। পারুল পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, সাবধানে হাঁটবি না তুই,
যদি কিছু হয়ে যেত। তুই ঠিক আছিস তো? পারুলের পিছনে চোখ দিতেই ইখন আতকে উঠল। পারুলকে কাছে টেনে নিয়ে বলে, রক্ত রক্ত কোথা থেকে আসলো? এই মেয়ে, আমার বাচ্চার যদি কিছু হয় তোকে কিন্তু ছাড়বো না। মুহূর্তেই পারুল মিছে ব্যথায় গঙিয়ে উঠল। ইখন ব্যস্ত হয়ে পড়ল পারুলকে নিয়ে। পারুলকে পাঁজাকোলা করে নিয়ে গোসল ঘরে ঢুকলো ইখন। দাঁড় করিয়ে রেখে বলল, তুই পরিষ্কার হয় নে, আমি শাড়ি নিয়ে আসছি। দাঁড়িয়ে থাকতে কি খুব কষ্ট হচ্ছে? পারুল মৃদু আওয়াজ করে বলল, না, যা কাপড় নিয়ে আয় তাড়াতাড়ি। ইখন দৌড়ে গিয়ে শাড়ি নিয়ে আসলো। পারুল শাড়ি খুলে দাঁড়িয়ে আছে। ইখন এসে শাড়ি বাড়িয়ে দিল। পারুল ভ্রুকুচকে বলল, পেটিকোট কই? মুই কি খালি শাড়ি পরুম? ইখন থতমত খেয়ে বলল। বেশি কথা বলবি না। এগিয়ে গিয়ে পেটিকোটের ডোর টান দিয়ে খুলে দিল। পারুল চেঁচিয়ে বলল, কি করলি কালা হনুমান? ইখন পারুলের ঠোঁটে আঙুল রেখে ধমক দিয়ে বলল, এমন করে চেঁচিয়ে উঠছিস কেন পেতনি? আমি পরপুরুষ নাকি? ইখন শাড়ি পারুলের কোমরে কোনো রকম জড়িয়ে নিয়ে কোলে তুলে নিল। পারুল ইখনের গলা জড়িয়ে নেয়। ইখন পারুলকে বিছানায় শুয়ে দিল। বিছানায় দু হাত ভর দিয়ে পারুলের দিকে তাকিয়ে রইল। পারুলও দ্বিধাদ্বন্দ্ব ভুলে অপলক তাকিয়ে আছে। ইখন সরে যেতেই পারুল শক্ত করে আঁকড়ে ধরল। ইখন প্রশ্নিত চোখে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলল, কি আঘাত পেয়েছিস? না, সমস্যা হতে পারে। পারুল লজ্জায় হাত নামিয়ে নেয়। ইখন মুচকি হেসে বলল, শুয়ে থাক, দেখি ওদিকটায় রক্ত আছে কিনা, পরিষ্কার করে আসছি। পারুল চমকে উঠল। আতঙ্ক গলায় বলল, না না, তুই থাক, মুই মুছে দিচ্ছি। ইখন চোখ পাকিয়ে তাকালো। পারুলের মুখ কাঁচুমাচু হয়ে যায়। আমতামতা করে বলল, মুই থাকতে তুই কেন করবি এসব? চুপচাপ শুয়ে থাক। ইখন টর্চ হাতে নিয়ে বাইরে চলে গেল। পারুল নেমে পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে আসলো। দরজা থেকে উকি দিতেই বাতি জ্বলে উঠল। পারুল চমকে ওঠে। নিচে তাকিয়ে দেখলো লাশ নেই। লাশের জায়গায় শুধু কিছু কিছু রক্ত পড়ে আছে। পারুল স্বস্তি পেল। নীলিমাদের কক্ষে এক পলক নজর বুলিয়ে মুচকি হাসলো। পাশ ফিরে তাকিয়ে দেখলো ইখন আসছে। ব্যস্ত হয়ে পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ল পারুল। ইখন কক্ষে ঢুকে গোসল ঘর থেকে বালতি ও এক টুকরো কাপড় নিয়ে রক্ত মুছে নিল। পুনরায় গিয়ে বাতি বন্ধ করে আসলো। কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেয়। হাত মুখ ধুয়ে এসে পারুলের পাশে শুয়ে পড়ল। পারুলের মাথায় হাত দিয়ে বলল, খুব ব্যথা করছে কি? পারুল মিনমিন করে বলল, না, এখন একটু হালকা লাগছে। ঠিক আছে, ঘুমা এখন। কাল রানাকে দিয়ে বিষয়টা দেখব, বাচ্চা ঠিক আছে কিনা। পারুল ইচ্ছা বলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। ইখনও কিছুক্ষণ পর চোখ বন্ধ করে নিল। এত সকাল সকাল কেন ডাকলি পারুল? কেউ সন্দেহ করলে কিভাবে বুঝতে পারছিস? উফ বুবু, সাদে এত সকাল সকাল কেউ আইবে না। আগে বল, লাশটা কি করলি? নীলিমা পারুলের মুখ চেপে ধরে বলল, আসতে বল, আমি লাশ পুঁতে দিয়েছি। পারুল আতঙ্ক গলায় বলে উঠল, এমা কোথায়? একা একা করলি কি করে? মহলের পরিবের জঙ্গলের ভেতরে। কেন, একা একা করতে না পারার কি আছে? লোকটা কে বুবু? নীলিমা থামলো। সামনের রেলিং ধরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, জমিদার শাহাবুদ্দিন। পারুল চমকে উঠে তাকালো নীলিমার দিকে। পারুল স্তব্ধ হয়ে গেল। মিনমিন করে বলল, উনি মনে টাইনা কই নিয়ে যাইতে চাইছিল? মুই তো ওনার মেয়ের বয়সী। কেমনে পারলো মোর গায়ে নোংরা হাত শুইতে? ওসব নিয়ে চিন্তা করিস না পারুল, তোর পেটের বাচ্চা ক্ষতি হবে। এই মহলের প্রত্যেকেই জানোয়ার। পারুল মনমরা হয়ে তাকায়। নীলিমা মাথায় হাত বুলিয়ে বলল, ইখওয়ান যেন এসব না জানতে পারে পারুল, তাহলে আমাদের বিপদ হবে। বলিম না বুবু। আচ্ছা পারুল, তোর ভাইয়ের কথা মনে পড়ে না? জানতে ইচ্ছা করে না প্লাবন ভাই কোথায় থাকে, কি করে, কি খায়? না বুবু, অমন স্বার্থপর ভাইয়ের দরকার নাই। মোর কাছে অমন ভাই মইরা গেছে। সত্যি বলতে কি জানিস পারুল, প্লাবন যেদিন মেলায় আমার পিছে পিছে লোক লাগিয়ে দিয়েছিল, সেখানে লতিফও ছিল। শুধু তোর ভালোবাসার মানুষ বলে লতিফ ভাইয়ের কথা আড়ালে রেখেছিলাম। এসব কি বলছিস বুবু? আগে বলিসনি কেন? নীলিমা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ওই যে তোর ভালোবাসার মানুষ। তপ্ত শ্বাস ফেলে দিয়ে পুনরায় বলে উঠল, আর একটা সত্যি কথা শোন, তোর ভাই ডাকাতের সাথে হাত মিলিয়ে আমার ভাইজানের উপর আক্রমণ করিয়েছিল। এখন সে ডাকাতের সাথেই কাজ করছে।
চাচাকে আবার বলিস না, চাচা কষ্ট পাবে। পারুল বাকরুদ্ধ হয়ে যায়। অবাক নয়নে তাকিয়ে দেখছে নীলিমার দিকে, চোখের কোণে পানি জমেছে। নীলিমা পারুলের বাহু ধরে বলল, আমাকে কতটা বিশ্বাস করিস পারুল? পারুল চোখে পানি দিয়ে বলল, আমার আম্মার পরে তুই বুবু। আম্মা যেদিন মইরা গেল সেদিন থেইকা তোরে আমার খুব আপন ভাবি। একটা কথা মাথায় রাখবি, অপরাধীদের ভালোবাসা যায়, মন থেকে মাফ করা যায় না। তোর সাথে যদি ফের কেউ অপরাধ করে, কখনো স্বীকার করে নাই, দ্বিতীয়বার আর ভুল করবি না। বুঝিয়ে দিবি মেয়েরা যে হারে ভালোবাসতে পারে, তার থেকে দ্বিগুণ হারে ঘৃণাও করতে পারে।